হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য অ্যাপথেকারি ডায়েরিজ সিজন 1 এর 14 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তো এপিসোডের শুরুতেই আমরা দেখি মাও মাও তার প্রিয় বাগানটাতে ভেষজ গাছ লাগাচ্ছে, মানে সে নিজের দুনিয়াতেই একদম মগ্ন। এন্ড সাডেনলি সেখানে হাজির হন দিদা, আই মিন জিনশির অ্যাটেন্ডেন্ট সুইরেন। আর এসেই মাও মাওকে মনে করিয়ে দেন, আরে তাকে তো জিনশির অফিস পরিষ্কার করতে যেতে হবে। এই কথা শুনে মাও মাও আর এক মুহূর্তও দেরি না করে অফিসের জন্য বেরিয়ে পড়ে। অফিসে পৌঁছে সে দেখে জিনশি আর গাওশুন তার জন্যই অপেক্ষা করছে। জিনশি তখন মাও মাওকে একটা ব্র্যান্ড নিউ দায়িত্বের কথা জানায়। সে বলে, শোনো, সম্রাটের একজন নতুন উপপত্নী এসেছেন, তার নাম লোলান। তিনি গার্নেট প্যাভিলিয়নের লেডি আডুওর জায়গায় এসেছেন। আমরা সবাই তার ব্যাপারে ভালোভাবে জানতে চাই, তাই লেডি গোকুইও আর লেডি লিহুয়া তোমার নামটাই সাজেস্ট করেছে, মানে তোমাকে তার শিক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই কথা শুনে মাও মাওয়ের তো মাথায় সাথে সাথে ক্লিক করে গেল। সে মনে মনে ভাবে, ও আচ্ছা, লেডি লিহুয়া তাহলে আমার আগের সেই সিক্রেট টেকনিকের জন্যই আমাকে বেছে নিয়েছেন। অ্যান্ড গ্যাস হোয়াট, এটা ভেবে সে একটা মুচকি হাসি দেয় আর কাজটার জন্য রাজি হয়ে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি মাও মাওকে, যে কিনা বাইরে দাঁড়িয়ে একটা প্ল্যান বানাচ্ছে। দিদার ধার শোধ করার জন্য সে একটা ফোন দিয়ে আটে। আর এখন কি হতে চলেছে জানো, সে তার পড়ানোর জিনিসপত্রের জন্য যে বেল বানায় তাতে টাকার অঙ্কটা একটু বাড়িয়ে লেখে, যাতে জিনশির কাছ থেকে কিছু বাড়তি টাকা আদায় করা যায় আর কি। কিন্তু ঠিক তখনই জিনশি সেখানে এসে হাজির আর সোজা জিজ্ঞেস করে, এটা তোমার পড়ানোর জিনিসপত্রের বিল তাই না? জিনশির এই হঠাৎ আগমনে মাও মাও লিটারালি একটু ঘাবড়ে যায়, কিন্তু কোনো মতে হ্যাঁ বলে বিলটা তাকে দেখায়। জিনশি বিলটা দেখে একটু অবাক। এমন সময় পাশে থাকা জিনশির অ্যাটেন্ডেন্ট সুইডেন বলে ওঠেন, এই বিলের কালির রংটা কেমন যেন অন্যরকম লাগছে না? হ্যান্ড ভাই, এটা শোনার পর মাও মাওয়ের অবস্থাটা একবার ভাবো। সে মনে মনে ভাবছে, এই দিদা তো পুরো গোয়েন্দা, এখন আমি মাস্টার জিনশিকে বোকা বানাবোটা কি করে? জিনশি যেই তার জিনিসপত্রগুলো খুলে দেখতে যাবে, মাও মাও চালাকি করে তাকে থামিয়ে দেয় আর কি বলে জানো, আসলে আমি আমার দামি জিনিসপত্র কাউকে দেখাই না। জিনশিও আর জোর না করে থেমে যায়। এরপর জিনশি গাওশুনকে সাথে নিয়ে মাও মাওকে পড়ানোর জন্য উপপত্নীদের মহলে নিয়ে যায়। যাওয়ার পথে বাইরের সব মেয়েরা তো জিনশিকে দেখে প্রায় পাগল। আই মিন, এই সিনটা দেখার মতো ছিল। এই দৃশ্য দেখে মাও মায়ের মনে একটাই প্রশ্ন, এই লোকটা কি কোনো পৌরাণিক দানব নাকি যে সবাই এমন হাঁ করে দেখছে? ভেতরে গিয়ে মাও মাও জিনশিকে বাইরে দাঁড় করিয়ে দিয়ে বলে, শুনুন, এই ক্লাসটা শুধুমাত্র উঁচু পদের মহিলাদের জন্য। এখানে আমরা মেয়েদের গোপন বিষয় নিয়ে কথা বলবো, তাই আপনি এখন বাইরেই থাকুন। এই বলে সে দরজাটা মুখের ওপর বন্ধ করে দেয়। ভেতরে ঢুকে মাও মাওয়ের চোখ যায় নতুন উপপত্নী লোলানের দিকে। সে মনে মনে অ্যানালাইজ করতে শুরু করে। এনার মুখটা দক্ষিণের লোকেদের মতো দেখতে, আর পোশাকও দক্ষিণের। ওনার বয়স দেখে মনে হচ্ছে সম্রাট হয়তো ওনার সাথেই বেশি সময় কাটাবেন। তবে যাই হোক, ওনার আসার ফলে রিয়ার প্যালেসে ক্ষমতার ভারসাম্যে কোনো বড়সড় প্রভাব পড়বে না। এরপর মাও মাও চারজন উপপত্নীকে বলে, আমি এখন আপনাদের যা শেখাতে চলেছি তা এক বিশেষ ধরনের গোপন কৌশল, যা শুধু মেয়েদের সাথেই আলোচনা করা যায়। এই বলে মাও মাও তার ক্লাস শুরু করে। হ্যান্ড ভাই, মাও মাওয়ের কথা শুনে লেডি গোকুইও, লেডি লিহুয়া আর তাদের সহকারীদের তো চোখ লিটারালি কপালে ওঠার জোগাড়। অন্যদিকে বেচারি লেডি লিশুর তো মাথা ঘুরতে শুরু করেছে। কিন্তু মজার ব্যাপার হলো, নতুন উপপত্নী লোলান এসব শুনেও একদম শান্ত, একদম নির্বিকার, যেন কিছুই হয়নি। বাইরে তখন জিনশি কান পেতে সব শোনার চেষ্টা করছে। গাওশুন তাকে জিজ্ঞেস করে, ভেতরে কি কথা হচ্ছে, আমাকেও একটু বলুন। জিনশি উত্তর দেয়, বলা যাবে না। একটু পর মাও মাও বাইরে আসতেই জিনশি তার কাজের প্রশংসা করে। মাও মাও মনে মনে ভাবছে, এই নির্লজ্জ লোকটা নির্ঘাত আমাদের সব কথা আড়ি পেতে শুনছিল। জিনশি ভেতরে গিয়ে উপপত্নীদের ওই হতভম্ব অবস্থা দেখে তো অবাক। সে মাও মাওকে জিজ্ঞেস করে, তুমি ওদের কি এমন শিখিয়েছ? মাও মাও খুব শান্তভাবে উত্তর দেয়, যাদের সুপারিশে আমি কাজটা পেয়েছি, অন্তত তাদের তো আমি খুশি করতে পেরেছি। এরপর সে লোলানের দিকে তাকায়, কিন্তু লোলান কোনো রকম প্রতিক্রিয়া না দেখে সেখান থেকে চলে যায়। মাও মাও ভাবে, আমি তো বুঝতেই পারলাম না উনি কি ভাবছিলেন। জিনশি আবার জিজ্ঞেস করে, কি শিখিয়েছ, আমাকেও তো বলো। মাও মাও এবারও চালাকির সাথে উত্তর দেয়, আপনি বরং সম্রাটের কাছেই জেনে নেবেন, ওনার যদি এটা পছন্দ হয় তাহলে তিনিই আপনাকে সব বলে দেবেন। এই বলে মাও মাও সেখান থেকে চলে আসে। সেই রাতে মাও মাও যখন ঘুমোচ্ছে, তখন হঠাৎ একটা বড় সড় বিস্ফোরণের শব্দ আর মানুষের চিৎকার শোনা যায়। সে বাইরে যাওয়ার কথা ভাবলেও জিনশির অ্যাটেন্ডেন্ট সুইরেনের কথা মনে পড়ায়, আর বাইরের ওই কনকনে ঠান্ডার কারণে
আর না গিয়ে ঘুমিয়ে পড়ে। আর ঠিক তখনই সিন শিফট হয়, আমরা দেখি লাকানকে সেই বিস্ফোরণের জায়গায়। অ্যান্ড গেস হোয়াট বন্ধুরা, এটা সেই একই জায়গা যেখানে আগের এপিসোডে লাকান একজন লোককে একটা স্মোকিং পাইপ দিয়েছিল। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। পরের দিন সকালে মাও মাও জিনসির অফিসে বসে রাতের সেই হট্টগোলের কথাই ভাবছিল। সে কিছু বাতিল কাগজ তুলে ভাবে, এগুলো ভালো দামে বিক্রি করা যেত, কিন্তু আবর্জনা পোড়ানোর জায়গাটা তো মিলিটারি অফিসাররা বন্ধ করে দিয়েছে। বাইরে খুব ঠান্ডা থাকায় গাওশুন মাও মাওকে জিনসির দেওয়া একটা গরম জ্যাকেট পরিয়ে দেয়। মাও মাও এটা দেখে অবাক হয় এবং প্রথমে গাওশুনকে ধন্যবাদ জানায়, কিন্তু যখন গাওশুন ভয়ে ভয়ে বলে যে জ্যাকেটটা মাস্টার জিনসির তরফ থেকে, তখন মাও মাও মনে মনে ভাবে একজন সাধারণ কর্মচারীকে গরম কাপড় দেওয়ার জন্য এদের অনুমতির প্রয়োজন হয়। ব্যাপারটা সত্যিই অদ্ভুত। এরপর সে জিনসিকে জ্যাকেটের জন্য ধন্যবাদ জানায়, অ্যান্ড অফ কোর্স একটু অদ্ভুত মুখ করে। পরে মাও মাও বাইরে ভেষজ গাছ লাগানোর জন্য একটা জায়গা খুঁজছিল। তখনই তার চোখে একটা রেড স্পাইডার লিলি গাছ পড়ে। সে ভাবে এর বিষ ঠিকমতো শোধন না করলে পেটে মারাত্মক ব্যথা হতে পারে। এমন সময় তার সাথে দেখা হয় মিলিটারি অফিসার লিহাকু। দুজনে কথা বলতে শুরু করে। লিহাকু জিজ্ঞেস করে, তোমাকে তো আজকাল রিয়ার প্যালেসের বাইরে খুব কম দেখা যায়, তুমি কি লেডি গোকুয়োর সেবা করা ছাড়া অন্য কোনো কাজ করছো? মাও মাও মনে মনে ভাবে, আরে আমাকে তো ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু এই কথাটা সম্ভবত লিহাকু জানে না। আমি শুনেছি ও ওয়ার্ডিগ্রিস হাউসের আমার বড় বোন পাইরিনের প্রেমে পড়েছে, আর তার জন্যই প্রমোশন পাওয়ার জন্য এত পরিশ্রম করছে। লোকটা সত্যিই খুব ভালো। মাও মাও আরো ভাবে, আমি এটাও শুনেছি যে পাইরিন দিদিও নাকি অন্য পরিচারিকাদের সাথে চা খাওয়ার অজুহাতে বাইরে এসে লিহাকুর সাথে দেখা করে, যাতে লিহাকুকে তার ফি না দিতে হয়। কেউ ঠিকই বলেছে, স্বর্গের অমৃতের স্বাদ একবার পেলে মানুষ তার ঝলক না দেখে থাকতে পারে না। সে লিহাকুকে উত্তর দেয়, আমাকে একজন অফিসারের ব্যক্তিগত কাজের জন্য প্রমোশন দেওয়া হয়েছে। লিহাকু অবাক হয়ে বলে, কোন পাগল এমন কাজ করেছে? মাও মাও জিনসির নাম না নিলেও বলে, হ্যাঁ এটা পাগলামিই বটে। এরপর সে লিহাকুকে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে। লিহাকু জানায় যে সে এই পুড়ে যাওয়া গোদামের দুর্ঘটনাটার কারণ অনুসন্ধান করছে। লিহাকুর কথা শুনে মাও মাও এর মাথায় সবটা পরিষ্কার হয়ে যায়। ও, তাহলে কাল রাতের বিস্ফোরণটা এখানেই হয়েছিল। সে জিজ্ঞেস করে, এই ঘটনায় কি কেউ আহত হয়েছে? লিহাকু জানায় যে শুধু গুদামের মালিক সামান্য আহত হয়েছে। মাও মাও জায়গাটা খুঁটিয়ে দেখতে শুরু করে আর বুঝতে পারে যে এটা আগুন লাগেনি, বরং একটা বিস্ফোরণ ছিল। এখানে একটা জিনিস খেয়াল করো, মাও মাও ভাবছে এখানে লিহাকুর মতো একজন উঁচু পদের অফিসারকে রাখা হয়েছে, তার মানে ওদের সন্দেহ এটা কেউ ইচ্ছে করে লাগিয়েছে। আর এই গুদামটা সম্রাটের এলাকার ভেতরে, তাই এটা কোনো সাধারণ গুদাম নয়। আর ঠিক তখনই মাও মাওয়ের চোখে পড়ে সেই স্মোকিং পাইপটা। হ্যাঁ ঠিক ধরেছ, এটা সেই একই পাইপ যেটা লাকান ওই লোকটাকে দিয়েছিল। কিছু একটা আঁচ করতে পেরে মাও মাও পাশের গুদাম থেকে কিছু জিনিস আর আটা নিয়ে আসে। সে একটা বাক্স বানিয়ে তাতে আটা ঢেলে দেয়। লিহাকু তো অবাক। সে জিজ্ঞেস করে, তুমি এটা কি করছো? মাও মাও বলে, আমি শুধু একটা পরীক্ষা করছি। এরপর সে লিহাকুকে পেছনে সরে যেতে বলে। লিহাকু উত্তরে বলে, আমি একজন মিলিটারি অফিসার, আমি কোনো বিপদে পড়ব না। মাও মাও বলে, পরে কিন্তু বলবেন না যে আমি সতর্ক করিনি। এই বলে সে বাক্সটায় আগুন লাগিয়ে এক দৌড়ে সেখান থেকে পালায়। অ্যান্ড সাডেনলি একটা শক্তিশালী বিস্ফোরণ হয় আর লিহাকুর চুলের সামনের অংশ লিটারালি জ্বলে যায়। মাও মাও দৌড়ে এসে তার মাথায় জল ঢেলে যায়, কিন্তু বেচারার কপাল দেখো, ঠান্ডা জলের কারণে লিহাকুর উল্টে সর্দি লেগে যায়। লিহাকু তো পুরো শকড। সে অবাক হয়ে বিস্ফোরণের কারণ জিজ্ঞেস করলে মাও মাও তাকে পুরো সায়েন্সটা বুঝিয়ে বলে। গম বা ভুট্টার মিহি গুঁড়ো খুব সহজেই জ্বলে ওঠে, হাওয়ায় ভাসতে থাকলে এতে আগুন ধরে যেতে পারে। গুদামের মালিক ভেতরে ধূমপান করতে গিয়েছিল আর তার নড়াচড়ার কারণে আটার গুঁড়ো হাওয়ায় ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময় সে পাইপ জ্বালাতেই হাওয়ায় ভাসতে থাকা আটার সংস্পর্শে এসে এই বিস্ফোরণটা হয়েছে। মামাও আরো বলে, আপনি গুদামের মালিককে বলে দেবেন এখন থেকে যেন বাইরে ধূমপান করে। লিহাকু মাও মাওয়ের বুদ্ধিমত্তা দেখে একেবারে হতবাক। সে জিজ্ঞেস করে, তুমি এত কিছু জানলে কি করে? মাও মাও তখন একটা পুরনো গল্প বলে, আসলে আমি একবার ভার্ডিগ্রিস হাউসে ভাড়া নেওয়া একটা ঘর এভাবেই উড়িয়ে দিয়েছিলাম। লিহাকু বলে, গুঁড়ো থেকে বিস্ফোরণ, এটা খুবই অদ্ভুত। মাও মা উত্তর দেয়, এই পৃথিবীতে অদ্ভুত বলে কিছু নেই, শুধু এমন অনেক কিছু আছে যা সম্পর্কে আমরা এখনো জানি না। লিহাকুর সর্দি দেখে মাও মাও তাকে প্লেজার ডিস্ট্রিক্টে একজন ভালো ডাক্তার দেখিয়ে নিতে বলে। মানে সে
মনে মনে তার বাবার জন্য একটু প্রচারও করে নেয় আর কি। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরে মাও মাও স্মোকিং পাইপটা দেখতে দেখতে ভাবে এটা আমার কাছে ভুল করে চলে এসেছে, কিন্তু এটা সারিয়ে নিলে ভালো দামে বিক্রি হবে। যদিও একটা সাধারণ গুদামের লোকের কাছে এত সুন্দর পাইপ থাকাটা একটু অদ্ভুত, হয়তো এটা তার কোনো স্মৃতিচিহ্ন। যাই হোক, আমি এটা পরিষ্কার করে তাকে ফিরিয়ে দেব। অ্যান্ড ফাইনালি এপিসোডের একদম শেষে আমরা দেখি একজন লোক নিজেকে দোষী ভেবে কাঁদছে, আর দূর থেকে একজন অফিসার তাকে লক্ষ্য করছে। কিন্তু লোকটা কে আর সে কেনই বা কাঁদছে? আর এখানেই এই রহস্যময় এপিসোডটা শেষ হয়। তো বন্ধুরা, এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো? আর হ্যাঁ, যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।